ওকে, তো ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল এটা হচ্ছে আমাদের সমান, এবং এইটা কি আমাদের বলেছিল নিউটনের তৃতীয় সূত্র। তো এই তৃতীয় সূত্র থেকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট পাই। সেই কনসেপ্টটাকে আমরা কি বলি বলতো? সংঘর্ষ। তো সেই কনসেপ্টটাকে বলি আমরা সংঘর্ষ। সো যখন এখন এরপরে, আচ্ছা, তো এখন আমাদের এই কনসেপ্টটা আমরা দেখবো যে সংঘর্ষ আসলে কি। সো দেখো, সংঘর্ষের কনসেপ্টটা বুঝো কিনা বলো তো? সংঘর্ষ, সংঘর্ষ কনসেপ্টটা বুঝো? সংঘর্ষ কখন হয়? যখন একটা বস্তু অপর একটা বস্তুকে আঘাত করে, তো সেই মোমেন্টটাকে আমরা কি বলি বলতো? সংঘর্ষ বলি না? ধরো, ধরো এখানে একটা বস্তু ছিল, ঠিক আছে? আগে সহজে আমি তোমাদের বলি, তারপর আমরা এখানে সংঘর্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রুফ করব, ঠিক আছে? সংঘর্ষ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রুফ করব। সেটা হচ্ছে কি, ওই যে ভরবেগের নিত্যতা সূত্র, এইটাও তো আশা করি জানো নাকি? হুম। ভরবেগ আর হচ্ছে সংঘর্ষের যে প্রকারভেদ, এটা কি জানো? স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক পরিস্থিতিস্থাপক সংঘর্ষগুলো কিভাবে হয়, এগুলো কি জানো? তো ওকে, কিভাবে হয় এটা তো জানি না। আচ্ছা, বাট ভরবেগের নিত্যতা সূত্রটা জানো না? হুম। এর প্রুফটা কি জানো? প্রুফ, প্রুফ তো হ্যাঁ মানে আছে, বোর্ড বই আছে। হ্যাঁ, বাট এটা তুমি কি জানো কিভাবে এই সংঘর্ষটা হয়েছে বা কিভাবে আসছে সংঘর্ষটা? হুম। যখন মানে দুইটা বস্তু একসাথে মিলিত হবে তখন হচ্ছে সংঘর্ষ হবে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি তুমি ভুলে গেছো হয়তোবা। আমি তাহলে জাস্ট তোমাকে, এই যে সংঘর্ষের এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা থেকে বোর্ডে প্রশ্ন আসে। তো আমি এই সংঘর্ষের কনসেপ্টটা থেকে তোমাকে জাস্ট একটুখানি রিভিউ দিয়ে দিই, তাহলে হচ্ছে তুমি যেহেতু একটু সুন্দর করে রিভিশন হয়ে যাবে, যেহেতু ক্লাসটা জয়েন করেছো। তো এখানে দেখো, সংঘর্ষ কি, দুটি বস্তু একটা খুব বড় মানের বলে খুব অল্প সময়ের জন্য পরস্পরকে আঘাত করলে তাহলে কি আমরা তাকে বলবো সংঘর্ষ। মানে এই যে একটা বস্তু ধরো, এই আরেকটা বস্তু, তুমি কি ক্লিয়ারলি দেখতে পাও না আমার স্ক্রিন? তা দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো এই দুইটা বস্তু, একটা বস্তু যদি আরেকটা বস্তুকে আঘাত করে খুব অল্প সময়ের জন্য, এই যে ধরো এই বস্তুটা এই বরাবর আসতেছিল, এই বস্তুটা এই দিকে যাচ্ছিল বা একই দিকে যাচ্ছিল, একটা বস্তু যদি আরেকটা বস্তুকে এইখানে এসে আঘাত করে খুব অল্প সময় এবং খুব বড় মানের বলে আঘাত করে, তখন সেটাকে আমরা কি বলবো বলতো? সংঘর্ষ। নর্মালি সংঘর্ষ। সংঘর্ষ বলতে আমরা জাস্ট অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট হয় তো, তো অ্যাক্সিডেন্ট গুলারই আমরা কি বলতে পারি বলতো? অ্যাক্সিডেন্ট যেগুলা সংঘর্ষ। হয় সেই অ্যাক্সিডেন্ট গুলাকেই আমরা সংঘর্ষ বলতে পারি, ঠিক আছে? সো অ্যাক্সিডেন্ট গুলাকে আমরা সংঘর্ষ বলতে পারি। তো এই যে দেখো, এখানে ধরো একটা বস্তু, এই বস্তুটাকে আমি ধরো এই বস্তুটার নাম দিতে পারি কি, ধরো এই বস্তুটার নাম দিলাম হচ্ছে আমি M1 নাম দিতে পারি। সো এটা ধরো হচ্ছে আমাদের M1 বস্তু, এন্ড এখানে আরেকটা বস্তু আছে, সেই বস্তুটার নাম দিলাম ধরো হচ্ছে আমি M2 বস্তু, ঠিক আছে? সো M1 একটা বস্তু, আরেকটা বস্তু হচ্ছে কি M2। হ্যাঁ, সো M1 বস্তুর একটা আদিবেগ থাকবে না বলতো? মানে হুম। M1 বস্তুটা চলতেছিল, ধরো M1 বস্তুটাও চলতেছিল, M2 বস্তুটাও চলতেছিল, এই যে M2 বস্তুটা যেটা চলতেছিল সেটা হচ্ছে U2। তো M1 বস্তুটা চলতেছিল, সেটার আদি বেগ ছিল U1। ধরো হচ্ছে একজন দুইটা গাড়ির কথা চিন্তা করো, M1 একটা গাড়ি, M2 আরেকটা গাড়ি। তাহলে M1 যেহেতু আগে থাকতে এরা চলতেছিল, তাহলে M1 এরও একটা আদি বেগ ছিল, সেটার আমরা বলি U1, এন্ড M2 এর একটা আদি বেগ ছিল, সেটাকে আমরা বলি কি বলতো? U2, তাই না? ইউটিউব। হ্যাঁ। তো এই যে M1 U1 আর এই যে এটার আদিবেগ, এটা হচ্ছে কি U2, আর এই বস্তুটাও ধরো এইভাবে যাচ্ছিল। এখন তুমি আমাকে বলো তো, এই দুইটা বস্তু যদি সংঘর্ষ হইতে চায় তাহলে এদের কি করতে হবে? মানে কি হইতে হবে, কি হইলে সংঘর্ষ হবে? তো এখানে দেখো যদি তো, এমনের বেগটা বেশি থাকে তাহলে। তাহলে হ্যাঁ, M1 মানে M1 এর বেগ মানে কি, U1টা যদি বেশি থাকে তাহলে U1 ইজ গ্রেটার দেন, যদি U2 হয় তাহলে এদের মধ্যে সংঘর্ষ হবে, আদারওয়াইজ সংঘর্ষ হবে না। তো ধরো আমি ধরে নিলাম যে U1 ইজ গ্রেটার দেন U2, তাহলে তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে। সো এই যে ধরো সংঘর্ষ হইলো, এখানে তাদের মধ্যে ধরো সংঘর্ষ হইলো, সংঘর্ষ হওয়ার পরে ধরো হচ্ছে এখানে M1 আর M2 এদের মধ্যে ধরো এই পজিশনে এসে সংঘর্ষ হইলো। সো আমি এদেরকে পাশাপাশি ড্র করি। তো সংঘর্ষ হইলে এই যে এটা ধরো আমাদের M1 বস্তু, আর এটা ধরো হচ্ছে আমাদের M2 বস্তু, তাহলে M1 বস্তুটা M2 এর উপর একটা বল দিবে না? হুম। সেই বলটাকে আমরা কি বলতে পারি বলতো? F1। F1। আবার M2 বস্তু M1 এর উপর আরেকটা বল দিবে না?
বিপরীত বল। হ্যাঁ, সেই বলটাকে আমরা কি বলতে বলতো, F2 বলতে পারি। তো M1 বস্তুর বল হচ্ছে F1 এবং M2 বস্তুর বল হচ্ছে কি বলতো, F2। ওকে, আচ্ছা, এইভাবে বল দেওয়ার পরে ধরো হচ্ছে এখন কি, বল যেহেতু এখানে কাজ করছে আর খুব অল্প সময়ে কাজ করছে, সেই সময়টাকে ধরে নিলাম আমরা টি। এখানে অল্প সময়ে খুব ছোট মানের বল কাজ করছে, তো সেই সময়টাকে আমরা যদি টি ধরে নেই, তাহলে এখান থেকে দেখো M1 M2 F1 F2 বল খুব অল্প সময়ে টি সময়ের জন্য কাজ করলো। তো এরপরে দেখো M1 বস্তুটা মনে করো আবার এইখানে চলে আসছে। তো এই M1 বস্তুর বেগ কি চেঞ্জ হয়ে যাবে না বলো, বাড়ি খেয়ে ধাক্কা খেয়ে বেগ কি চেঞ্জ হয়ে যাবে না, বেগ কি আগেরটা থাকবে? না, চেঞ্জ হবে। তাহলে এই বেগ, পরিবর্তিত বেগটা মানে শেষ বেগটাকে আমরা ধরতে পারি V1। ঠিক আছে, and এইখানে আরেকটা বস্তুর M2, এই এই বস্তুর বেগটাকে আমরা কি বলতে পারি বলতো, V2। V2। ঠিক আছে, সো এই যে আমাদের দুইটা বস্তুর বেগের জাস্ট পরিবর্তন হয়েছে, এখন ধরে নিলাম যে এই বস্তুটা এদিকেই গেছে, নট ম্যান্ডেটরি যে এই দুইটা বস্তু আবার এদিকেই যাবে, বাট আমরা ধরে নিলাম যে বস্তু দুইটা এদিকেই গেছে। ওকে, সো M1 ভরার একটা বস্তু ছিল যার আদিবেগ ছিল U1, M2 ভরার একটা বস্তু ছিল যার আদিবেগ ছিল U2। যেহেতু U1 U2 থেকে বড়, তাহলে তাদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার সময় M1 বস্তুটা M2 বস্তুর উপর F1 বল প্রয়োগ করেছে, এন্ড M1 বস্তুটা M2 বস্তুটা M1 বস্তুর উপর F2 বল প্রয়োগ করেছে। এবং এই দুইটা বলকে কি হইতে হবে বলতো, সমান হইতে হবে নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী। এরপরে দেখা গেছে যে যেহেতু দুইজন দুইজনকে বল দিয়ে ধাক্কা খেয়ে বেগের পরিবর্তন হয়ে গেছে, প্রথম বস্তুটার বেগ, শেষ বেগ সেটা ছিল V1, এন্ড এইটার শেষ বেগ হয়ে গেছে, দ্বিতীয় বস্তুটা M2 এর শেষ বেগ হয়ে গেছে V2, তাই না? এখন নিউটনের তৃতীয় সূত্র হতে আমরা জাস্ট কি পাই বলতো, তৃতীয় যে সূত্র আছে, তৃতীয় সূত্র হতে আমরা কি পাবো, তৃতীয় সূত্র হতে আমরা কি পাবো বলতো? F1 ইকুয়াল টু F2 হ্যাঁ, সো আমরা এখানে যেটা পাবো সেটা হচ্ছে F1 = F2, বলতে F1 = হচ্ছে -F2। মাইনাস। ঠিক আছে, F1 = হচ্ছে আমাদের -F2। ওকে, সো এখন এইখান থেকে হুম। F1 মানে আমাদের কি বলতো, যেহেতু এখানে একটা বল কাজ করছে, এখানে একটা ত্বরণ কাজ করবে না। সো F1 এর জায়গায় আমরা কি লিখতে পারি, F = কি M A, না এটা তো জানো নাকি, বল F = M A। তাহলে F1 হুম। এর জন্য আমাদের বল কি আসবে, M1 A1, তাই না? আর এখানে আমাদের হচ্ছে মাইনাস F2 এর জন্য জাস্ট এখানে আমাদের কি আসবে, M2A2। ওকে, A2। হ্যাঁ। সো এখান থেকে জাস্ট আমরা এখানে M1 এর জায়গায় M1 রেখে দিলাম। এখন এ মানে কি, ত্বরণ না? ত্বরণের সূত্রটা আমাকে বলো হ্যাঁ, তো। U প্লাস V বাই T। ত্বরণের সূত্রটা হচ্ছে আমাদের V - U/T। ও, V মাইনাস U বাই T। হ্যাঁ, U+V/T, ওইটা 2 × T, ওইটা ছিল দূরত্ব সূত্র, বাট আমাদের ত্বরণের সূত্র হচ্ছে V - U/, U হচ্ছে বাই আমাদের T। টি। এখন আমরা এখানে T1 T2 কেন লিখলাম না বলতো, বা আমি এখানে এই যে শুধুমাত্র টি কেন লিখলাম? আচ্ছা, আমি এখানে এই যে যেহেতু A1 এর জন্য, তাহলে এটা V1 আর এটা U1, বাট আমি এখানে টি কে টি রাখলাম। এটা কেন, তোমার কাছে একটা কোয়েশ্চেন থাকলো, আমার একটু ভেবে রাখো, পরে বলবা। তাহলে M2 এর জন্য আমাদের এখানে জাস্ট V - U/T, তো তাহলে এখানে আমাদের আসবে V2 মাইনাস -U2। U2। এইখানে আমরা জাস্ট লিখবো টি। তো এইখানেই তোমার প্রশ্ন যে আমরা এই দুই সাইডে সেম টি কেন রাখলাম বলো তো, বলতে পারবা? কারণ একটা নির্দিষ্ট টাইম পরেই তো হ্যাঁ, সংঘর্ষ। এই যে দেখো, সংঘর্ষটা যে ক্রিয়া প্রতিক্রিয়া বল হয়েছে, এটা কিন্তু আলাদা কোনো টাইম ছিল না, এটা একই টাইম একই ছিল, ঠিক না? সময়ে। হ্যাঁ, একই টাইমে, মানে একই টাইমে ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে, তার মানে এই যে প্রথম বস্তুটার জন্য যে টাইম, দ্বিতীয় বস্তুটার জন্য সেই টাইম, এই জন্য আমরা এখানে সেম টি রেখেছি। ঠিক আছে, সো এখান থেকে জাস্ট আমরা যদি এরপরে ফার্দার লাইনটাকে ইনক্রিজ করি, সো এখানে জাস্ট এই যে এখন দেখো, টি যেহেতু সমীকরণের দুইটাই ভাগাকারে আছে, তাহলে এই টি আর টি কাটা যায় না বলতো। টি আর টি কিন্তু এই যে সমীকরণে দুইটাই ভাগাকারে আছে, সো চাইলে তুমি এই টি আর টি কে বাদ দিয়ে দিতে পারো, দেওয়া যায় কিনা এটা বলো। হুম, যায়। সো আমরা টি আর টি কে ভাগ করে দিলে তাহলে এখানে আমাদের থাকবে কি বলো, M1, এই যে M1 V1 V1 - U1 = আমাদের থাকবে কি বলতো, M2, M2 আর ইন্টু হচ্ছে V2 মাইনাস V2 U2। U2। ওকে, সো এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে M1 টাকে যদি মাল্টিপ্লাই করে দেই, তাহলে M1 V1 M1 V1 মাইনাস মাইনাস M1 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 U1 U1 ইকুয়াল টু ইকুয়াল টু হচ্ছে M2 M2 V2 V2 মাইনাস মাইনাস M2 U2। M2 U2।
ওকে, সো এটা আমাদের আসলো। এরপরে হচ্ছে এখান থেকে জাস্ট আমরা জাস্ট কি করি, এখান থেকে দেখো আমরা ওয়ান গুলোকে এক পাশে নিয়ে যাব আর টু গুলোকে আরেক পাশে নিয়ে আসবো, ঠিক আছে। সো এখান থেকে এই যে আমাদের একটা মাইনাস ছিল, তো আচ্ছা মাইনাসটা আবার লিখলাম না কেন, এখানে একটা মাইনাস ছিল। সো এটা হয়ে যাবে মাইনাস আর এটা হয়ে যাবে কি বলতো, প্লাস, এই যে মাইনাস মাইনাস প্লাস। ওকে, বুঝছো এটা? জি। ওকে, সো এখান থেকে জাস্ট আমাদের এই যে M1 V1, আর এখান থেকে আমরা এই যে M2 V2, এই মানে ভি গুলাকে এক পাশে নিয়ে যাব, এইগুলা আর আর ইউ ইউগুলা। গুলাকে আরেক পাশে নিয়ে যাব। সো আমি চাইলে এখানে লিখতে পারি হচ্ছে আমাদের M1 V1, আর এইখানে মাইনাস M2 V2 আছে না, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? প্লাস তাহলে প্লাস প্লাস এম এম টু টু ভি ভি টু টু ইকুয়াল ইকুয়াল টু টু আমাদের কি, M1 এই যে এটা U1 মাইনাস আছে, ওইটা পাশে প্লাস হয়ে যাবে, M1 U1 M1 প্লাস U1 প্লাস M2 U2। M2 U2। এখানে ঘটনাটা কি ঘটলো দেখো তো। এখন জাস্ট এটাকে যদি আমি একটু এপাশ ওপাশ করে লিখি, তাহলে এই যে এপাশে একটুখানি আলাদা করে জায়গা করে লিখি। তো এখানে এপাশ ওপাশ করে লিখলে তোমরা যে ফর্মুলাটা শিখো, M1 U1 প্লাস হচ্ছে আমাদের M2 U2 ইকুয়াল টু আমাদের কি আসে বলতো, M1 V1 প্লাস আমাদের আসে হচ্ছে M2 V2। V2। ওকে, তো এই ফর্মুলাটা যে শিখো, এই ফর্মুলাটায় দেখো কি হয়, এখানে M1 U1 আর U2 কি ছিল বলতো। আচ্ছা, ভরবেগকে কি দিয়ে প্রকাশ করা হয় বলতো? ভরবেগ, ভরবেগ টি টি পি, পি টি ভরবেগ। টি টি হ্যাঁ, তোমার হচ্ছে ভরবেগ, তো কে টি প্রকাশ করা আর হচ্ছে পি দিয়ে, পি ইকুয়াল টু কি, ভর ইন্টু বেগ, M ইন্টু ভি, ভি। তাই না? তো এখানে দেখো M ইন্টু এই যে ভি, এটা কিন্তু আদিবেগ হলো, এটা একটা বেগই, তাই না? তাহলে এই যে M1 U1 মানে আদিবেগ প্লাস M2 U2, এই যে দুইটা আদিবেগ যোগ হইছে, তাই না? তার মানে এই যে দুইটা বস্তুর আদি ভরবেগ, এই দুইটা কি দেখো তো, দুইটা বস্তুর আদি ভরবেগ না? এন্ড সংঘর্ষ হওয়ার পরে এই দুইটা কি বলতো, দুইটা বস্তুর কি শেষ ভরবেগ বলতো, ভরবেগ। শেষ শেষ ভরবেগ। ভরবেগ। So, এই দুইটা হচ্ছে বস্তুর আদি ভরবেগ, আর এই দুইটা হচ্ছে শেষ ভরবেগ। তাহলে দেখো তো, আদি ভরবেগ আর শেষ ভরবেগ দুইটা কি সমান না? আদি ভরবেগ ইকুয়াল টু দেখো তো শেষ ভরবেগ না? শেষ ভরবেগ। শেষ ভর বেগ। সো আদি ভরবেগ আর শেষ ভরবেগ, তো এইখানে দেখো যদি আদি ভরবেগ এবং শেষ ভরবেগ দুইটা সমান হয়, তখনই এটাকে আমরা কি বলি বলতো, ভরবেগের সংরক্ষণশীলতা সূত্র। মানে সংরক্ষণ কোনো সূত্র। একটা সংঘর্ষ হওয়ার আগে যে ভরবেগ এবং ছিল এবং সংঘর্ষ সংঘর্ষ হওয়ার পরে যে ভরবেগ হইছে, সেই দুইটা ভরবেগ কি বলো, সমান। তো এই জন্য সমান। আমরা এইটাকে কি বলি, সংঘর্ষ এবং সংঘর্ষের সংরক্ষণশীলতা সূত্র, বুঝছো? সো আর এটার নামই হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। সো এটা আমি অলরেডি তোমাদের ওই পেজে দেখা দিয়ে আসছি। সো এখানে জাস্ট আমি আর সংজ্ঞাটা এখানে লিখে দিছি, দেখো এখানে সংজ্ঞাটা কি লেখা আছে, এই যে যখন যখন কোন যখন কোনো ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য হয়, তখন মোট ভরবেগ সংরক্ষিত হয়। এটার মানে কি বলতো, বাইরে থেকে আর কোনো বল আসবে না। যেমন এই যে দুইটা বস্তু ছিল না, একটা ছিল ক্রিয়া বল, হ্যাঁ, আরেকটা ছিল কি বলতো, প্রতিক্রিয়া বল। প্রতিক্রিয়া বল। হ্যাঁ, এর বাইরে কি আর বাইরে থেকে আর কোনো বল কাজ করছে? না। তো এই যে F1 আর এটা ধরো ছিল আমাদের F2, তো এই ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি আর কোনো বল কাজ না করে, তার মানে বাহ্যিক বল, প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য। এই কথাটা কেন বলছে দেখো, ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য, কারণ এই যে এই দুইটা বলের মান সমান, কিন্তু দিক কি, কিন্তু প্লাস মাইনাস হবে হ্যাঁ এজন্য। হ্যাঁ, দিক বিপরীত। এই জন্য দেখা যাবে, যেমন ধরো তুমি এদিকে ধাক্কা দিতেছো 5 নিউটন বলে, আমি অপোজিট সাইড থেকে ধাক্কা দিতেছি 5 নিউটন বলে, তাহলে দেখা যাবে আমাদের দুইজনের ধাক্কা দুই সাইডে। সো এই কারণে আমাদের দেখা যাবে যে দুইটা ধাক্কা সমান হবে, এবং সমান হওয়ার কারণে আহ তোমার নিট বল কি হয়ে যাবে বলতো, এখানে মোট বল, নিট বল বাহ্যিক বল মানে হচ্ছে মোট বল, সেই মোট বলটা কি হয়ে গেল এখানে আমাদের ন। শূন্য হয়ে গেল, যার কারণে আমাদের আর তোমার ক্রিয়া প্রতিক্রিয়া বল থাকার কারণে নিট বল শূন্য হয়ে গেছে। তখন ভরবেগটা কি হয়ে যাবে বলতো, সংরক্ষিত থাকবে। মানে আগে বস্তু দুইটার যে ভরবেগ ছিল, এন্ড হচ্ছে পরে বস্তু দুইটার যে ভরবেগ, দুইটা ভরবেগ কি হয়ে যাবে বলো, তখন দুইটা সমান। ভরবেগই সমান হয়ে যাবে। ঠিক আছে, যখন ব্যবস্থার উপর প্রযুক্ত নিট বাহ্যিক বল শূন্য হবে, তখন মোট ভরবেগ সংরক্ষিত থাকে। ওকে, আচ্ছা, এখন আমরা এতটুকু বুঝার পরে এখন আমরা সংঘর্ষের প্রকারভেদটা একটু দেখি। তো সংঘর্ষ আসলে কয় প্রকার? সংঘর্ষ আসলে দুই প্রকার, ঠিক আছে। সংঘর্ষ কয় প্রকার? সংঘর্ষ দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে, দেখো, সংঘর্ষ দুই প্রকারের মধ্যে একটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, এখন স্থিতিস্থাপক সংঘর্ষটাকে আমরা বলি হচ্ছে ইলাস্টিক কলিশন ইংলিশে, অস্থিতিস্থাপক সংঘর্ষটাকে বলি আমরা ইনএলাস্টিক। ইনএলাস্টিক কলিশন। ঠিক আছে, স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, আচ্ছা ডেফিনেশনটা নেক্সট পেজে লেখা আছে, আমি নেক্সট পেজেই যাই।
তো এই যে স্থিতিস্থাপক সংঘর্ষ কাকে বলে, এই যে দেখো দুইটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি মোট গতি, আচ্ছা গতিশক্তির সাথে কি তোমরা পরিচিত কিনা বলো তো? চ্যাপ্টার হ্যাঁ, 4 টি যেহেতু পারো, গতিশক্তির সাথে কিন্তু টি পরিচিত ইকুয়াল টু হওয়ার এম কথা। ভি স্কয়ার। হ্যাঁ, কি বলছো? টি ইকুয়াল টু এম ভি স্কয়ার। টি না, আমরা কাইনেটিক এনার্জি, গতিশক্তির ইংলিশটা কি বলতো? কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জিকে প্রকাশ করা হয় কি দিয়ে বলো? কে। আচ্ছা, অন্য একজন আমাদের কিন্তু জয়েন স্যার করেছে, ওয়ালাইকুম আসসালাম। কে বলছো? তুমি একটু আনমিউট করে কথা বলো। হ্যালো। আচ্ছা, অডিও কানেক্ট করতে মনে হয় ট্রাবল হচ্ছে। আসলে সবাই এই ইন্টারফেসটার সাথে পরিচিত না। আমার আরো কিছু ভিডিও বানিয়ে তোমাদের এই ইন্টারফেসটা একটু বুঝিয়ে দিতে হবে। ভাইয়া, তোমার নামটা কি? তোমাকে আমরা দেখতে পাচ্ছি, বাট তোমার নামটা তো এখানে স্যামসাং শো করতেছে। আনমিউট করে একটু কথা বলতে পারো। ওকে, তুমি যদি আনমিউট করতে পারো দেন আমরা তোমার সাথে একটু কথা বলবো, না আপাতত আমরা ক্লাসটা কন্টিনিউ করি। সো এই যে ইকে ইকুয়াল টু গতিশক্তি, মানে কোনো বস্তুর গতির কারণে সেটা কাজ যে করার যে শক্তি, শক্তি লাভ করে সেটাকে আমরা কি বলি বলতো? ইকে গতিশক্তি, ইকুয়াল টু কি বলি আমরা? এটাকে প্রকাশ করি হচ্ছে হাফ এম হাফ ভি এম স্কোয়ার। ভি স্কয়ার। হ্যাঁ, এখানে আমাদের এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে কি বলতো? বস্তুর বেগ। সো বেগ। এইটাকে আমরা কি বলি? গতিশক্তি, তাই না? সো গতিশক্তি চ্যাপ্টার 4-এ, মানে কোনো বস্তুর গতির কারণে যে কাজ করার সামর্থ্য লাভ করে সেটা হচ্ছে গতিশক্তি। সাপোজ কোনো একটা বলকে ধাম করে অনেক জোরে ছুঁড়ে মারলা, ঠিক আছে? তো সেটা ধরো ছোটবেলা ওই যে সাত চারা খেলছো না? তো সাত চারা খেলার সময় দেখবে এখানে এই যে চারা এরকম ভাবে একটার উপর একটা এভাবে রাখা হইতো। তোমরা খেলছো, আমরা তো খেলতাম, তোমরা খেলছো কিনা জানি না। তো এখান থেকে ধরো বলটাকে এভাবে জাস্ট ছুঁড়ে মারলে এগুলো ধাম করে পড়ে যাবে না? তো এটা কেন পড়ে যায়? কারণ এই যে এইখানে বস্তুটার মধ্যে যখন তুমি ভি বেগে এটা ছুঁড়ে মারছো, তা এই বস্তুটার মধ্যে একটা শক্তি কাজ করে, ঠিক আছে? যখন তুমি ধাম করে ছুঁড়ে মারো তাহলে এই যে বস্তুটার মধ্যে একটা শক্তি কাজ করে গতির কারণে। তো ওই শক্তিটাকে আমরা কি বলি বলতো? গতিশক্তি বলি, ঠিক গতিশক্তি। আছে? তো হ্যাঁ, গতিশক্তিকে আমরা প্রকাশ করি নর্মালি কি দিয়ে প্রকাশ করি? আমরা কে দিয়ে প্রকাশ করি। তো কে ইকুয়াল টু আমাদের আসে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। মানে কি? এনার্জি, আর কে মানে হচ্ছে কাইনেটিক। তাহলে কাইনেটিক এনার্জি, যার কারণে আমরা এটাকে বলি হচ্ছে গতিশক্তি। ওকে, গতিশক্তি তো বুঝছো না? জি ভাইয়া, কিন্তু আমরা তো চতুর্থ অধ্যায়ে মানে গতিশক্তি টি দ্বারা করতাম, যে টি ইকুয়াল টু হাফ এম ভি স্কয়ার। না না, টি তো টাইম, টি হচ্ছে টাইম। টি দিয়ে করবা না, ঠিক আছে? টি দিয়ে করবা না, টি দিয়ে করলে অনেক টিচাররা কেটে দেবে ডিরেক্ট। গতিশক্তিকে হচ্ছে আমরা কে দিয়ে প্রকাশ করি। মানে হচ্ছে এনার্জি আর কে হচ্ছে কাইনেটিক, কাইনেটিক এনার্জি কে। তো টেস্ট পেপার গুলোতেও দেখবা কে দিয়েই প্রকাশ করে, বা তুমি আরেকটু ভুলে গেছো কিনা একটু ভালো মতো চেক করো, হ্যাঁ? সো এখানে দেখো কি বলছে, যদি সংঘর্ষে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, ঠিক আছে? যদি মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ যদি বস্তুগুলোর মোট গতিশক্তির পরিবর্তন না হয়, তাহলে তাকে আমরা কি বলবো? স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। সো এইটার অনেক সুন্দর প্রুফ আছে, যদি ইন্টারে তোমাদের এটাও সুন্দর করে শিখাবো। আপাতত তোমাদের জাস্ট এইটা জানলেই হবে যে স্থিতিস্থাপক সংঘর্ষে দুটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে, বুঝছো? একটা হচ্ছে, আচ্ছা ওইখানে আরেকটা কনসেপ্ট আমি তোমাদের একটুখানি বুঝাই নাই, একটু 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 বুঝাই আসি। সেটা হচ্ছে গিয়ে এই যে এই কনসেপ্টটার মধ্যেই আরেকটা জিনিস, একটু ছোট্ট একটা জিনিস বাকি আছে। সেটা হচ্ছে মিলিত বেগের একটা কনসেপ্ট আছে এখানে। মিলিত বেগের সাথে পরিচিত আছো তোমরা? জি ভাইয়া। হ্যাঁ, মিলিত বেগের মিলিত একটা কনসেপ্ট অবস্থায়। আছে। সো হ্যাঁ, আমি জাস্ট এই পেজটাকে একটুখানি সামনে ফরওয়ার্ড করে জাস্ট একটু মিলিত বেগের কনসেপ্টটাকে তোমাদের একটু দেখায় দিই। ওকে। সো মিলিত বেগের জন্য ধরো এই যে এইখান থেকে আমরা যদি একটা বস্তু নেই, তো এই বস্তুটা ধরো হচ্ছে, দুইটা বস্তু ছিল না আমাদের? একটা হচ্ছে M1, আরেকটা ছিল কি বলতো? এম টু। হ্যাঁ, সো আমি জাস্ট এখানে ধরো এটা আমাদের M1 ছিল আর এটা ছিল আমাদের M2। এটার যে বেগ ছিল সেই বেগটা কি ছিল? U1। এটার ইউ বেগ ওয়ান, ছিল কি? ইউ টু। U2। এন্ড এরা হচ্ছে সংঘর্ষ করছে, ঠিক আছে? এই এই পজিশনে এসে ধরো এরা সংঘর্ষ করছে, সংঘর্ষ করে যে যার মতো চলে গেছিল, তাই না? এই যে সংঘর্ষ করে যে যার মতো চলে গেছে। এখন চলে গিয়ে যদি দুইটা মিলিত অবস্থায় চলে যায়, মানে একটা আরেকটাকে ধাক্কা দিয়ে নিয়ে গেছে, ঠিক আছে? দুইটা বস্তু একটা আরেকটাকে ধাক্কা দিয়ে নিয়ে গেছে, একদম সরাসরি নিয়ে গেছে। তখন ওই যে এই বস্তুটা ছিল আমাদের ধরো M1 আর এটা আমাদের ধরো M2, তো যদি ধাক্কা দিয়ে একসাথে চলে যায়, তখন দুইটা বস্তুর বেগ কি আলাদা আলাদা হবে নাকি একই হবে বলো তো? একই হবে।
এক একই হবে। সো ওই যে একই হবে সেই একই বেগটাকে আমরা কি বলি বলতো? মিলিত মিলিত বেগ বেগ। বলি। ঠিক আছে, ওই বেগটাকে আমরা কি বলি বলতো? মিলিত মিলিত বেগ। বেগ বলি। সো এখন আমাদের তো একটু আগে আমরা প্রুফ করে আসলাম, আর সেটা কি আমার M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু আমাদের কি প্রুফ করে আসছি বলতো? M1V1 M1 প্লাস প্লাস M2 M2 V2। ওকে, সো এইখান থেকে জাস্ট এই যে দেখো V1 আর V2 এর জায়গায় এখন কি চলে আসছে, দুইটা বস্তু শুধু একসাথে ভি। লেগে চলে যাইতেছে। ঠিক আছে, শুধু ভি। তাহলে আমরা যদি এখানে M1 কেও ভি দিয়ে সাবস্টিটিউট করে দিতে পারি, প্লাস M2 কেও আমরা ভি দিয়ে সাবস্টিটিউট করে দিতে পারি। এখন ভিটাকে যদি আমরা কমন নিয়ে নেই তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি M2 প্লাস M1 প্লাস M2, তাই না? সো এখানে জাস্ট আমাদের থাকবে কি M1 প্লাস M2। M2। ওকে, সো এখানে জাস্ট আমাদের থাকলো হচ্ছে M1 প্লাস M2। সো এখান থেকে আমরা ফর্মুলা ডেরাইভ করতে পারি, সেটা হচ্ছে M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু হচ্ছে V ইন্টু M1 প্লাস M2। ওকে, সো আমাদের এখানে অনেকেই জয়েন করেছে আরো। যারা লেট করেছো তারা হচ্ছে ক্লাসটা রেকর্ড হচ্ছে, তোমরা ইউটিউবে আমি এটা আপলোড করব, ইউটিউবে পেয়ে যাবা। সো আশা করেছিলাম আরো অনেক পার্টিসিপেন্ট থাকবে, হয়তো অনেকেই হয়তো বা বুঝতেছো না এখনো ইন্টারফেসটা। সো আরো কিছু ভিডিও তোমাদের যদি দিয়ে শেখানো যায় তাহলে হয়তো বা তোমরা নিয়মিতভাবে লাইভে ক্লাসগুলো করতে পারবে। অ্যান্ড হচ্ছে নুরুল করিম, নাহিদ যে আর এমডি সোহেল, শ্যামল, দুজন জয়েন করেছো। তোমরা কে কোথা থেকে বলতেছো ভাইয়া? একটু আনমিউট করে কথা বলা যাবে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সোহেল ভাইয়া, তুমি কোথা থেকে বলতেছো? নুরুল করিম, তুমি আনমিউট আছো। নুরুল করিম, তুমি কথা বললে আমরা শুনবো, তুমি কি কথা বলতেছো না? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কে কোথা থেকে বলতেছো? সোহেল আর হচ্ছে নাহিদ, দুইজন। ভাই আমি জামালপুর থেকে বলতেছি। আচ্ছা, জামালপুর। হ্যাঁ, আমি জামালপুরে গিয়েছিলাম। আর আরেকজন? আরেকজন কোথা থেকে হ্যালো ভাই, বলতেছো আপনি ভাইয়া? কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোমরা অনেক লেট করে ফেলেছো, আমাদের ক্লাস আর অনেক আগে আমরা শুরু করে দিয়েছিলাম। আর ভাই আমি বুঝতে আহ ভাই আমি আমি 9টা থেকে ঢুকতে চেষ্টা করতেছিলাম, কিন্তু আমি বুঝতেছিলাম যে কেমনে। পরে আমি আবার যাই ইউটিউবে গিয়ে আপনার এই ভিডিওটা দেখলাম। পরে বুঝতে পারলাম যে এমনি ঢুকতে হবে। পরে ভাই মাত্র আসলাম। ও আচ্ছা আচ্ছা। আহ আমাকে অনেকে মেসেজ দিতেছে ভাই লাইভে আইসেন কি, আচ্ছা লাইভে আসছে কিনা। হ্যাঁ, আমি বুঝতে পারতেছি যে আসলে অনেকজনই তো বলছিল লাইভ ক্লাসটা করবা, বাট মনে হয় অনেকে বুঝতেছো না এখনো, তাই না? তো কিছুদিন করলে হয়তো বা বুঝবা। আচ্ছা, জি আজকে ভাই। যারা জয়েন করতে পারতেছো তোমাদের কি মানে বেশি কঠিন লাগছে এই ইন্টারফেসটা, ওয়েবসাইটটা, সবকিছু মিলিয়ে কি কঠিন লাগছে? উম, না ভাই, ঠিকই আছে, কঠিন লাগে নাকি। আসলে ফার্স্ট টাইম তো ভাই, এই জন্য একটুটা এমন হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। বাট তোমাদের মানে ইন্টারফেসটা কেমন লাগছে? ওয়েবসাইট প্লাস পড়াশোনা, তোমাদের কি সবকিছু ঠিকঠাক মনে হয়েছে যে ঠিকঠাক মতো করা যাবে এরকম, নাকি টাফ লাগছে বা ভাল লাগে না এরকম জি কিছু? ভাই, আলহামদুলিল্লাহ জি ভাই। ভালো হয়েছে ওয়েবসাইটটা ক্রিয়েট করে আমাদের জন্য। এমনিতে ইউটিউবে ক্লাস করলে এই হ্যাঁ যে যে হ্যাঁ, আমি ক্লাসটা মিস এটা করতাম ওই ক্লাসটা বুঝতেছিলাম। হ্যাঁ আইসা হ্যাঁ, আবার ওই শিখতে ক্লাসটা হইতো। পাইতা না, প্লাস অনেক ঝামেলা হইতো। বাট এখানে দেখো খুব সুন্দর করে সাজানো থাকবে, ইভেন এই লাইভ ক্লাস গুলাও সুন্দর করে সাজানো থাকবে। তোমরা যে কোনো টাইমে যে কোনো মোমেন্টে আইসা দেখতে পারবে। আর ইউটিউবে অ্যাড ট্যাড দেয়, প্লাস এক্সট্রা ভিডিও চলে আসে, তাই না? তারপর হচ্ছে এক্সট্রা ভিডিও চলে জি আসলে জি। তারপরে হচ্ছে দেখা গেছে যে পড়াশোনা থেকে ডাইভার্ট হয়ে ধরো একটা সুন্দর আহ নাটক বের হইছে, মুভি বের হইছে, সুন্দর করে ওইদিকে দেখতে দেখতে চলে গেলা। তারপরে দেখা গেল যে পড়াশোনা ওই দিন আর হইলো না, পরে আফসোস হয় যে ভাই কাজটা করলাম কি, আজকে পড়ার কথা ছিল আমি পড়লাম না। তো এরকম ভাবে আসলে অনেক টাইম ওয়েস্ট হয়, যার কারণে আমি চেষ্টা করতেছিলাম যে তোমাদের যেহেতু অনলাইনে তোমরা পড়াশোনা করো, অবভিয়াসলি তোমরা অনেক বেশি নিজেদের ক্যারিয়ার নিয়ে সিরিয়াস। এটা আসলে আমি বিলিভ করি, and এটাই আসলে ট্রু। কারণ এই টাইমে এই এজে পোলাপান কিন্তু
আহ এরকম ডেডিকেশন থাকে না যে একদম অনলাইন থেকে নিজে নিজে পড়াশোনা করবে। সো আসলে তোমাদের প্রতি আমাদের অন্যরকম একটা রেসপেক্ট যারা অনলাইনে পড়াশোনা করো। এমনিতে আমরা তো দেখি বাসায় ধরো টিউশন মিউশন করি বা কোচিং এ ক্লাস নেই, ওদেরকে হাতে পায়ে ধরেও পড়ানো যায় না, আর তোমরা নিজেরা থেকে পড়ো। সো তোমরা আসলে সবাই যেভাবে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট ধরে রাখছো, আশা করা যায় এভাবে ধরে রাখলে দেখবা যে বাংলাদেশের টপ পজিশন গুলোতে তোমরা এক টাইমে থাকবা, ঠিক আছে? তো তোমরা বেস্ট। ঠিক আছে, এতদিন তো তোমাদের সাথে সরাসরি ইন্টারাকশন হয় নাই, আজকে যে কয়জনের সাথে সরাসরি ইন্টারাকশন হচ্ছে আমার খুব ভালো লাগতেছে। তোমরা কি এতদিন আমার নিয়মিত ক্লাসগুলো করতা? সবাই নিয়মিত সবাই আমার ক্লাসগুলো করতা? আর আমার সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে তোমাদের সবার? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আমরা একটা টপিক নিয়ে আলোচনা করতেছি, তোমরা একটু এটা মনোযোগ দিয়ে দেখো। তারপরে হচ্ছে আমরা বেশি আজকে আলোচনা করব না, যেহেতু ফার্স্ট লাইভ আমরা আসলে পরিচিত হওয়ার জন্যই আসছিলাম। তারপরেও ভাবলাম যেহেতু আসছো একটু পড়াশোনা আমরা একটু করি, এই জন্য একটা ছোট্ট টপিক, তোমরা হয়তো বা অনেকেই পারো, জাস্ট আমরা জাস্ট একটু ডিসক্রাইব করতেছি। বেসিক্যালি আমরা লাইভ ক্লাসগুলোতে, বুঝছো, এমনি নর্মালি তোমাদের যেহেতু অনেকের বই শেষ, তো লাইভ ক্লাসগুলোতে আমরা একদম ডিরেক্টলি সিকিউ সলভ করবো। ওকে, সিকিউ সলভ করবো, আর তোমাদের জন্য এক্সামের ব্যবস্থা থাকবে, তোমরা এক্সাম দিবা, বাসা এক্সাম দিবা, এইচডাব্লিউ থাকবে, এইচডাব্লিউ গুলো করবা। খুব ভালো একটা প্রিপারেশন আশা করি তোমাদের হবে, অ্যান্ড টার্গেট রাখতে হবে সবসময় যাতে 90+ মার্ক তোমরা পাও। ওকে, সো আজকে আমি এখন যেহেতু টপিকটা শুরু করছিলাম, আমি টপিকটা আগে একটু শেষ করি, তারপরে তোমাদের সাথে ফাইনালি কথা বলে আমি মিটিংটা এন্ড করবো। সো এখানে দেখো, আমরা ভরবেগের নিত্যতা সূত্র থেকে জাস্ট জানতাম M1U1 প্লাস M2U2 M1V1 প্লাস M2V2, এটা আমরা সূত্রটা জানতাম। বাট যখন বস্তু দুইটা একদম একটার সাথে আরেকটা সংঘর্ষ করে একসাথে লেগে চলে যাচ্ছে, ঠিক আছে, হয় না? দেখো না যে একটা গাড়ি ধরে স্থির অবস্থায় আছে, পেছন থেকে আরেকটা গাড়ি আইসা ওরে ধাক্কা দিয়ে ওরে নিয়ে চলে যাইতেছে, সাপোজ একটা ট্রাক আর একটা রিক্সা। তো সেই ক্ষেত্রে দেখবা কি রিক্সারে শহর ঠেলে নিয়ে চলে যাইতেছে, হয় না? এরকম সম্ভব না? এরকম কিন্তু সম্ভব। তখন ওই সম্ভব যদি হয়, ওই বেগগুলোকে আমরা কি বলি বলতো? মিলিত বেগ মিলিত। বলি, ঠিক আছে? ওই বেগগুলোকে আমরা বলি হচ্ছে মিলিত বেগ। সো ওই মিলিত বেগের জন্য আমাদের এই যে V1 V2 নামে কোনো কথা থাকে না, দুইটাই ভি হয়। সো ভিটাকে কমন নিয়ে আমরা মিলিত বেগকে M1U1 প্লাস M2U2 ইকুয়াল টু V M1 প্লাস M2 লিখতে পারি। ওকে, সো এই ছিল আমাদের বিষয়। এখন আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে কি, দেখো, এই যে সংঘর্ষ, তাই না? এখন আমরা এখানে সংঘর্ষ নিয়ে আলোচনা করতেছিলাম। সংঘর্ষ আমরা বলছিলাম দুই প্রকার, একটা হচ্ছে স্থিতি স্থাপক সংঘর্ষ। তো এই স্থিতি স্থাপক সংঘর্ষ আর হচ্ছে অস্থিতি স্থাপক সংঘর্ষ। এখন দেখো, স্থিতি স্থাপক সংঘর্ষটা নিয়ে যদি আমি একটু আলোচনা করি, তো স্থিতিস্থাপক সংঘর্ষ, এই যে দেখো, দুইটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, মাত্রই আমি তোমাদের বললাম গতিশক্তির কথা, যে গতিশক্তি সংরক্ষিত থাকবে, তাহলে ওই সংঘর্ষটাকে আমরা বলবো স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন আমি ধরো এখানে হচ্ছে জাস্ট দুইটা বস্তু এঁকে নেই, ধরো যারা সংঘর্ষ করবে। তো এখানে মনে করো একটা বস্তু আঁকলাম, এখানে ধরো আরেকটা বস্তু আঁকলাম। সো অ্যাজ বিফোর, এটা M1 বস্তু, এটা হচ্ছে M2 বস্তু। তো M1 বস্তুর আদিবেগ ধরো U1, M2 বস্তুর আদিবেগ ধরো হচ্ছে U2। ওকে, তো এই বস্তু দুইটা মনে করো এইখানে সংঘর্ষ করলো। ওকে, এইখানে সংঘর্ষ করলো, তো এই এই সংঘর্ষ করার কারণে এই M1 বস্তুটা এখানেই থাকলো, আর এইখানে থাকলো হচ্ছে আমাদের M2 বস্তুটা। তো এই M1 বস্তুটা আদিবেগ ছিল আমাদের U1। আচ্ছা, আদিবেগটা আর এখানে লিখলাম না, এখানে আমাদের জাস্ট শেষ বেগ দুইটা লিখি। তো এইটার M1 বস্তু, এইটার যে শেষ বেগ হয়ে গেল ধরো V1, আর এটা ধরো M2 বস্তু, এইটার শেষ বেগ হয়ে গেল ধরো হচ্ছে V2। ওকে, এখন ভরবেগ সংরক্ষিত থাকার কথা মানে হচ্ছে দেখো M1U1 প্লাস M2U2 থাকলো, ঠিক আছে? এইটার মানে আমরা বুঝলাম ভরবেগ সংরক্ষিত থাকলো। এখন আহ শেষ ভরবেগও যদি সংরক্ষিত থাকতে হয়, তাহলে M1V1, এই যে আদি দুইটার ভরবেগ, এই যে আদি বস্তুর ভর আর আদি বস্তুর বেগের গুণফল, আদি বস্তুর ভরবেগ, এই যে আদি বস্তু আরেকটা দ্বিতীয় বস্তু, সেই দ্বিতীয় বস্তুটার ভর M2 আর বেগ হচ্ছে U2, এই দুইটার ভরবেগ। So এই দুইটার ভরবেগের গুণফলের যোগফল টোটালি হইলো এই যে দেখো সংঘর্ষের আগে ভরবেগ। তো এটা হচ্ছে সংঘর্ষের আদি ভরবেগ, ঠিক আছে? আর এখানে সংঘর্ষ হইলো সংঘর্ষের পরে বস্তু দুইটার একটার ভর চেঞ্জ হয়ে হয়ে গেছে কি বলো, ভর তো সেম ছিল, বেগ চেঞ্জ হয়ে গেছে V1, আর একটা বেগ চেঞ্জ হয়ে গেছে V2। তো এই যে প্রথম বস্তুটার ভরবেগ হচ্ছে M1V1, দ্বিতীয় বস্তুটার ভরবেগ হচ্ছে কি বলতো M2 ইন্টু V2, ভর আর বেগের গুণফল। তো এই যে দেখো, তাহলে আগের যে ভরবেগের যোগফল আর পরের যে ভরবেগের যোগফল এটা সমান ছিল, তো এটার আমরা বলি ভরবেগের সংরক্ষণ সূত্র। এখানে ভরবেগ সংরক্ষিত ছিল,
বাট গতিশক্তিও যদি সংরক্ষিত থাকতে হয় তাহলে এই যে দেখো, প্রথম বস্তুটার গতিশক্তির সূত্র জানি কি বলতো, গতিশক্তিকে প্রকাশ করে আমরা ইকে দিয়ে, ইকে ইকুয়াল টু হাফ হাফ এম ভি স্কোয়ার। তো এটা কে কে জানো? জি ভাইয়া জানি। নাহিদ, সোহেল, শ্যামল, তোমরা কি জানো এটা? জি এটা ভাইয়া জানি। ওকে, গুড জব। তো এখানে দেখো বস্তু দুইটার আদি ভরবেগ যেটা হবে সেটা কি, হাফ, এই যে দেখো আদি গতিশক্তি, তাহলে কি হবে বলতো, আদি গতিশক্তি হাফ, বস্তুর ভর হচ্ছে m1 আর তোমার হচ্ছে বেগ হচ্ছে u1, তাহলে এই যে হাফ m1 u1 স্কোয়ার, এটা কি বলতো আদি গতিশক্তি না? প্লাস এখানে এই যে দ্বিতীয় জি বস্তুর ভাইয়া। আদি গতিশক্তি কি বলতো, হাফ, এই যে বস্তুটা হচ্ছে আমাদের কি m2 m2 আর u2 স্কয়ার। u2 স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা কি পাইলাম বলতো, আদি, এইখানে এই যে টোটালি এখানে আমরা কি পাইলাম বলো, এখানে আমরা কি আদি পাইলাম? গতিশক্তি। আদি হ্যাঁ, এটা গতিশক্তি। আমরা পাইলাম হচ্ছে সংঘর্ষের আগে আদি গতিশক্তি, ঠিক আছে? এটা আমরা পাইলাম হচ্ছে সংঘর্ষের আদি গতিশক্তি। এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে সংঘর্ষের পরে শেষ গতিশক্তি, তাই না? তো এখন আমরা যদি যাই তাহলে হচ্ছে শেষ গতিশক্তি মানে সংঘর্ষের পরের গতিশক্তি, তাহলে এটা হচ্ছে আমাদের হাফ, এই যে m2, m1 আচ্ছা m1টা m1 আগে লিখি। সো এই যে m1 v1 স্কোয়ার স্কয়ার প্লাস হাফ হাফ m2 v2 স্কয়ার। m2 v2 এম স্কোয়ার, এই যে দেখো, তাহলে আদি গতিশক্তি আর এটা হচ্ছে আমাদের সংঘর্ষের পরের গতিশক্তি, এই দুইটা যদি সমান হয় আর এইটাও যদি সমান হয়, এন্ড হচ্ছে তোমাদের এইটাও যদি সমান হয়, এই দুইটাই যখন সমান হবে তখন এটারে আমরা কি বলবো বলতো, এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে একটা সংঘর্ষকে যদি স্থিতিস্থাপক হইতে হয় তাহলে তাকে কি হইতে হবে বলতো, দুইটি বস্তুর মধ্যে সংঘর্ষ হলে যদি মোট গতিশক্তি, দেখো আদি ভরবেগ তো সংরক্ষিত থাকবেই, প্লাস গতিশক্তিও যদি গতিশক্তি সমান থাকে বা সংরক্ষিত থাকে, তখন সেটাকে আমরা কি বলবো বলতো, স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, মোট গতিশক্তি সংরক্ষিত থাকে, অর্থাৎ যদি বস্তুগুলোর মোট গতিশক্তির পরিবর্তন না হয় তাহলে থাকে স্থিতিস্থাপক সংঘর্ষ। এখন দেখো সৃজনশীলে ডিরেক্টলি বলবে যে দেখাও যে সংঘর্ষটি কি একটা স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, এই টাইপের একটা কোয়েশ্চেন হয়। আর একটু আগে যে মিলিত বেগের একটা কনসেপ্ট দেখাইলাম না, ওই টাইপের একটা সৃজনশীল হয়। আর আরেকটা সৃজনশীল যেটা হয় সেটা হচ্ছে এই যে ভরবেগ সংরক্ষিত থাকে কি থাকে না, অথবা আলাদাভাবে বলে গতিশক্তি সংরক্ষিত থাকে নাকি থাকে না, সেটাও বলতে পারে। সো কয় রকমের কোশ্চেন বললাম ভাইয়া, একটা হচ্ছে ভরবেগ তিন সংরক্ষিত, ঠিক আছে? একটা হচ্ছে, আচ্ছা নেক্সট ক্লাস থেকে যদি লাইভ ক্লাস হয়, সো আচ্ছা একটা নিয়মিত লাইভ ক্লাস আমি এখনই বলতেছি যে তোমরা নিয়মিত লাইভ ক্লাসগুলো কিভাবে জয়েন করতে পারবা। সো এখানে দেখো এই যে ভরবেগ সংরক্ষিত থাকে কি থাকে না সেটা বের করতে বলে, তারপরে হচ্ছে তোমার কি বলে নিত্যতা মিলিত সূত্র, বেগ। হ্যাঁ নিত্যতা সূত্র, নিত্যতা সূত্র মানে কি মানে না সেইটা একটা কোশ্চেন থাকে। তারপর হচ্ছে মিলিত বেগ থাকে কিনা, মিলিত বেগ, মিলিত বেগের একটা কোশ্চেন থাকে। তারপরে সংঘর্ষটা কি স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক, এইটার একটা সংঘর্ষ থাকে, স্থিতিস্থাপক নাকি স্থিতিস্থাপকতার উপর ভিত্তি করে একটা কোশ্চেন থাকে। এরকম ভাবে আসলে তোমাদের ভরবেগ, নিত্যতা সূত্র, মিলিত বেগ, স্থিতিস্থাপকতা এটার উপর ভিত্তি করে। আর গতিশক্তি সংরক্ষিত থাকে কিনা মানে এইভাবেও আসে ডিরেক্টলি যে তোমার ভরবেগ সংরক্ষিত থাকে কিনা বা গতিশক্তি, শুধুমাত্র গতিশক্তি সংরক্ষিত থাকে কিনা, এইভাবেও তোমার বলতে পারে যে গতিশক্তি সংরক্ষিত থাকে কিনা। ঠিক আছে, এইটাও তোমার কাছে জানতে চাইতে পারে। ঠিক আছে, শক্তি সংরক্ষিত। তো এই যে কনসেপ্ট গুলো করলাম এখান থেকে তোমরা এই যে মূলত 5 ধরনের প্রশ্ন তোমরা যখন সৃজনশীল সলভ করবা তখন পাবা। ঠিক আছে, ফর্মুলা আমরা ঘুরে ফিরে এগুলো ইউজ করব। এখন আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা হচ্ছে দেখো, এটা তোমাদের লেভেলে খুবই কম আসে, বাট আমি দেখছি যে 2023 সালের প্রশ্নে এরকম একটা প্রশ্ন চলে আসছিল, যে তোমাকে বলছে যে এইখানে বলে দিছে যে ওরা মানে স্থিতিস্থাপক সংঘর্ষ, সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ, বাট আদিবেগ দুইটার দিয়ে দিলেও শেষ বেগ v1 আর v2 কি হবে সেটা দেয় নাই। সো সংঘর্ষটা যদি স্থিতিস্থাপক হয় তাহলে শেষ বেগ v1 আর v2 কি হবে সেটা তো আমরা একটা ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি। তো সেই ফর্মুলাটা হচ্ছে দেখো, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য এটা, এই ফর্মুলাটা কিসের জন্য শুধুমাত্র বলতো, স্থিতিস্থাপক। স্থিতিস্থাপক। তো স্থিতিস্থাপক সংঘর্ষ ছাড়া এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে না। সো স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য, স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য, সংঘর্ষের জন্য আমরা কি লিখতে পারি, জাস্ট দুইটা শেষ বেগ আমরা ডিরেক্টলি একটা ফর্মুলা দিয়ে বের করে ফেলতে পারি। তো প্রথম ফর্মুলা হচ্ছে v1, তো v1 মনে রাখার একটা টেকনিক হইলো, এই ফর্মুলাটা কি কেউ জানতা, এই যে নিচে হবে m1 প্লাস m2। ওকে, এই উপরে ফর্মুলাটা কেউ জানতা কিনা আমাকে বলবা। এখানে যেহেতু v1, তাহলে আমাদের এখানে লিখতে হবে 2। টু। ওকে,
টু লিখে এখানে আমাদের জাস্ট কি আসবে বলতো, টু এমন M2। ওকে, হয় যেখানে আমাদের একটু M2 আর হচ্ছে আমাদের এখানে চলে আসবে হচ্ছে U2। ওকে, প্লাস আমাদের এখানে এই যে এরপরে এখানে আসবে হচ্ছে আমাদের M1 প্লাস M2ই থাকবে, আর এখানে আসবে হচ্ছে M1 মাইনাস M2, M1 মাইনাস M2, আর এখানে ইনটু হিসেবে আমাদের আসবে জাস্ট U1। বুঝছো? সো V1 এর ফর্মুলাটা এরকম হবে, এন্ড V2 ফাইনাল ভেলোসিটি যদি তুমি বের করতে চাও, সো এইভাবে আমরা যদি আমাদের শেষ বেগ না দেওয়া থাকে, ধরো কোনো একটা ম্যাথে একটা শেষ বেগ দেওয়া নাই, মানে V1 ও দেওয়া নাই V2 ও দেওয়া নাই, তখন এখন তোমার প্রশ্নে V1 অথবা V2 কোনো একটা লাগবে, অথবা তোমার মিলিত বেগ যে সেটাও বলে দেয় নাই, বাট V1 আর V2 তোমার আলাদাভাবে লাগবে। তখন তুমি ধরেই নিবা যে সংঘর্ষটা স্থিতিস্থাপক সংঘর্ষ, এন্ড এই ফর্মুলা দিয়ে বের করবা। ঠিক আছে? তো এইখানে আমাদের কি আসবে বলতো, এই যে এটা আমাদের কি আসবে, M1 প্লাস M2ই থাকবে, V2 এর জন্য কি M1 প্লাস M2ই থাকবে, আর এখানে 2 V2 এর জন্য জাস্ট এখানে কি এমন চলে আসবে, এমন M1 ইউন U1। ইউন আর প্লাস এখানে আমাদের কি চলে আসবে বলো, এখানে আমাদের আসবে হচ্ছে M1 প্লাস এমন প্লাস M2, M2 আর এখানে আমাদের আসবে কি M2 মাইনাস M1, M1 আর ইনটু এখানে U2। সহজে মনে রাখবা কিভাবে, দেখো ভাইয়া, এই যে সব জায়গায় নিচের নিয়ে কোনো ঝামেলা নাই, নিচে M1 প্লাস M2 নিচে নিয়ে তোমার কোনো ঝামেলা নাই, উপরে নিয়ে যখন এখানে V2, তাহলে এখানে হবে M1 U1, মানে 2 হইলে আর এখানে হবে M1 U1, আর এখানে V1 হইলে এখানে হবে M2 U2। আর এইটার জন্য উপরে জাস্ট দেখো, এই যে এখানে V1 ছিল দেখে এখানে মাইনাস হবে কি M1 মাইনাস M2, এখানে কি মাইনাস হবে বলো, M1 মাইনাস M2, আর যেহেতু এখানে M1 তাহলে এইখানে হবে U1। আবার এখানে কি হবে, M2 মাইনাস এই যে V2 এর জন্য M2 মাইনাস M1, যেহেতু এইখানে M1 তাহলে এখানে হবে কি বলতো, ইউ2 এখানে M2 তাহলে এখানে হবে হচ্ছে U2। সো এই ছিল তোমার হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য তোমার হচ্ছে শেষ বেগ বের করার দুইটা ফর্মুলা। ওকে, আচ্ছা, এটা বুঝতে পারছো না সবাই? ওকে, এগুলো দিয়ে আমরা ম্যাথ যখন আমরা টেস্ট পেপার সলভিং ক্লাসের লাইভ ক্লাসগুলো করব, তো তোমাদের আচ্ছা আমি আগে বলে রাখি, তোমাদের আমি আগেও বলছিলাম যারা নিয়মিত ক্লাস করো হয়তো বা কোনো একটা ভিডিওতে দেখছো, যে তোমাদের কিন্তু এখন শুধুমাত্র টেস্ট পেপার সলভিং ছাড়া আর কোনো কিছু করার নেই। তোমরা জাস্ট টেস্ট পেপারের কোয়েশ্চেন সলভ করবা, যত টাইপের কোয়েশ্চেন হয়। সো আমি তোমাদের হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ এবং হচ্ছে হায়ার ম্যাথ, মানে ম্যাথমেটিক রিলেটেড যে চারটা চ্যাপ্টার আছে, এই চারটা চ্যাপ্টারের তোমার পুরো টেস্ট পেপারের হচ্ছে যত টাইপের ম্যাথ হওয়া পসিবল তোমাদের রিসেন্ট টেস্ট পেপারের, তো সেই টেস্ট পেপারের একটা লাইভ কোর্স লঞ্চ করব। সেটা হচ্ছে তোমাদের 15ই অক্টোবর থেকে শুরু হবে। ঠিক আছে, 15 অক্টোবর থেকে তোমাদের হচ্ছে শুরু হবে। এখন কোর্সটা আমি 2-1 দিনের মধ্যেই লঞ্চ করে দিব। তো তোমরা যারা হচ্ছে একদম নিয়মিত লাইভ ক্লাসের মধ্যে সলভ করতে চাও করবা, তোমরা এই কোর্সটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। কারণ কি, আমি তোমাদের বলি, খুব অল্প সংখ্যক স্টুডেন্ট হইলেও হবে, আমি এটা 15 অক্টোবর থেকে ইউজ তোমার স্টার্ট করব। যদি 2 জন হয় তাহলে 2 জন দিয়েই, ঠিক আছে? এটা কেন, কারণ তোমাদের সবচেয়ে বেশি এখন যেহেতু তোমাদের বই মোটামুটি প্রায় সবারই শেষ, তো তারপরেও যাদের কোনো টপিকে যদি কম প্রবলেম থাকে, তো সৃজনশীল টাইপ বোঝার জন্য ওই টপিকের আগে যতগুলা বেসিক দরকার আছে, তো একটা সৃজনশীল বোঝানোর আগে আমি অবশ্যই ওই বেসিক গুলা বুঝাই তোমাদের সৃজনশীল বুঝাবো। আর টেস্ট পেপারের যত টাইপের কোশ্চেন আছে, মানে আমি তো আর সব করে দিব না, ধরো হচ্ছে ধরো নর্মালি থাকে 15-16টা টাইপের কোয়েশ্চেন থাকে, কোনো কোনো চ্যাপ্টারে 8টা 9টা টাইপেরও থাকে, কোনো কোনো চ্যাপ্টারে 5-6টা মিনিমাম থাকে। সো ওই টাইপ ধরে ধরে আমি কিছু কোয়েশ্চেন একদম ইন ডেপথ ভাবে বুঝায় তোমাদের করায় দিব, এন্ড ওই রিলেটেড কিছু কোয়েশ্চেন এইচডব্লিউ দিব। এইভাবে যদি তোমরা করো তাহলে দেখবা গিয়ে একদম টেস্ট মানে এসএসসি তে হুবহু একদম কমন চলে আসে। ঠিক আছে? সো তোমাদের মানে সৃজনশীল সলভের উপরে আর কোনো কথা নাই। তোমাদের টেস্ট পেপার সলভ করতে হবে, সৃজনশীল সলভ করতে হবে যদি 90+ মার্ক পেতে চাও। ঠিক আছে? আর বাসায় বসে বসে এক্সাম দিতে হবে। কি কি করতে হবে সবগুলো ইনস্ট্রাকশন আমি হয়তো ইউটিউবেও পাবা, অ্যান্ড আমার হচ্ছে লাইভ ক্লাসে যারা থাকবা একদম সরাসরি তোমার আমাদের থেকে ইনস্ট্রাকশন পাবে যে কিভাবে পড়বা। তো সৃজনশীল সলভের উপর আর কোনো কথা নাই। আর এই কোর্সটাতে আমি তোমাদের বলবো কি, যে যদি তোমরা কোনো কোচিং এ জয়েন হও, কোচিং এর জায়গায় কোচিং তোমাদের